17-18 বছর পরে তারেক রহমান দেশে ফিরলেন এবং অবশ্যই তাকে বিরচিত সংবর্ধনা দেওয়া হয়েছে। লাখো লাখো মানুষ তাকে ভালোবাসায় সিক্ত করেছে এবং কেন করেছে সেটাও কিন্তু বোধগম্য, কারণ বাংলাদেশের মানুষ এখন তাদের জীবন এখন ওষ্ঠাগত। বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, মানুষ কিন্তু এখন সেখান থেকে মুক্তি চায় এবং এই মুহূর্তে তারেক রহমানের বিকল্প আর কেউ ছিল আমার তা মনে হয় না এবং জনগণও সেটাই মনে করেছে, আর মনে করেছে বলেই কিন্তু তাকে এরকমভাবে উষ্ণ সম্ভাষণ জানিয়েছে, স্বাগতম জানিয়েছে। অতএব তার উপরে কিন্তু এখন বিশাল গুরু দায়িত্ব। তো তার এই আগমন উপলক্ষে একটা সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো এবং যেখানে তারেক রহমান একটা নাতিদীর্ঘ বক্তব্য পেশ করলেন জাতির উদ্দেশ্যে। তো ওই বক্তব্যের মধ্যে যে চুম্বক পয়েন্টগুলো ছিল সেগুলো আমি স্মৃতির মধ্যে নথিবদ্ধ করলাম এবং অতঃপর ভাবলাম যে এই বিষয়গুলোর ওপরে আমিও নাতিদীর্ঘ একটা ভিডিও তৈরি করতে পারি। উনি তার বক্তব্যে দেখলাম যে প্রথমেই বাংলাদেশের ওই 1971 সালের স্বাধীনতাটাকেই উনি গুরুত্ব দিলেন এবং সেই সময়ে যারা শহীদ হয়েছিল তার প্রতি উনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এটা খুবই ভালো জিনিস। অর্থাৎ উনি বুঝাতে চাইলেন যে উনি 71-এর সেই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এগুলাকে উনি ভোলেন নাই এবং বিএনপি বস্তুত ওই পয়েন্ট অফ ভিউ থেকেই রাজনীতি করবে। অর্থাৎ 1971ই হলো বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি এবং যার ভিত্তিতেই বস্তুত দেশ পরিচালিত হবে এবং সেটাই বাংলাদেশের অনুপ্রেরণা। এটা উনি এই কারণে করেছেন বলে আমার কাছে মনে হলো, কারণ ওনার পিতা জিয়াউর রহমান উনি নিজেই তো মুক্তিযোদ্ধা ছিলেন, তাই না? একজন সেক্টর কমান্ডার ছিলেন। অতঃপর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন মিলিটারি কুকারে, অতঃপর একটা তো উনি দল গঠন করলেন যেটা নাকি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যারই কর্ণধার এখন যে তারেক রহমান। অর্থাৎ তার পক্ষে তো পিতৃ পরিচয় ভুলে যাওয়া সম্ভব না। পিতার যে বীরত্বপূর্ণ ইতিহাস সেইটা তো আর ভুলে যাওয়া সম্ভব না। যদিও আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি এই বিএনপি আবার তাদের যে ভিত্তি, যে মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের যে রাজনৈতিক দল 1971 সালের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ইত্যাদি, পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন কারণে বিচ্যুত হয়েছে, কিন্তু অবশেষে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে দেখলাম যে সেটাকেই আবার উনি স্বীকার করে নিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, সেটা আমার কাছে মনে হলো। তো এটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো ব্যাপার এবং এটাই হওয়া উচিত। একটা স্বাধীন দেশে আপনি রাজনীতি করবেন আর সেই দেশের স্বাধীনতাকে আপনি অস্বীকার করবেন এবং অতঃপর ভিন্ন কোনো একটা সংস্কৃতির প্রতি আপনি আনুগত্য করবেন এবং তার দাসত্ব করবেন, এটা তো হয় না। অন্তত এই 21 শতাব্দীতে এটা তো কোশ্চিনকালেও সম্ভব না, তাই না? তো অতএব এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে যে উনি অ্যাটলিস্ট বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতাকে অস্বীকার করলেন না। অস্বীকার তো আসলে করেনই নাই, বরং সেটাকে সমুন্নত রাখছেন এবং যেটাই সবাই আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের সেটাই আকাঙ্ক্ষা ছিল। এবং উনি খুব কৌশলে এই যে 2024 সালের যে আন্দোলন সংগ্রাম, যেটাকে নাকি জামায়াত, শিবির সহ বিভিন্ন রকম ইসলামপন্থী আদর্শের লোকজন যেটাকে নাকি প্রচার করার চেষ্টা করছিল যে বাংলাদেশ বস্তুতপক্ষে 5 আগস্টে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ভারতের উপনিবেশ থেকে। এই যে ন্যারেটিভ গত 15-16 মাস ধরে এই বাংলাদেশের মানুষের কাছে গেলানোর চেষ্টা করা হয়েছিল এবং একইভাবে এটার আইনগত ভিত্তি হিসাবে জুলাই সনদ, এটা ওটা সেটা নানা কিছু করে যেটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছিল, তারেক রহমান অত্যন্ত সূক্ষ্মভাবে সেটাকে অস্বীকার করছেন। তবে উনি বলছেন যে 2024 সালে জুলাই মাসে বস্তুত সেই 1971 সালে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেটা অর্জিত হয়েছিল সেটাকে রক্ষার জন্যই বস্তুত জুলাই আন্দোলন হয়েছে। অর্থাৎ জুলাই আন্দোলন নতুন কোনো স্বাধীনতা না এবং 1990 সালের যে এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন হয়েছিল, 2024 সালের আন্দোলনটাকে সেই 1990 সালের আন্দোলনের সমকক্ষ হিসাবে এখানে গণ্য করেছে। আমার মনে হয় যে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং 71 সালের পয়েন্ট অফ ভিউ থেকে এটা রাইট।
2 নম্বর যে পয়েন্টটা আমার কাছে নজরে পড়লো, উনি ওই ওসমান হাদির ব্যাপারে বললেন যে ওসমান হাদি নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছেন এবং এগুলো করতে গিয়ে নাকি তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি জানি না এই ওসমান হাদি সম্পর্কে তারেক রহমান কতটুকু স্টাডি করছেন বা তার বক্তব্য বিবৃতি উনি শুনছেন কিনা। যে বা যারাই ওসমান হাদির বক্তব্য বিবৃতি শুনছে তারাই জানে যে বস্তুত ওসমান হাদি নতুন প্রজন্মের একজন নেতা এবং অবশ্যই ইসলামী মূল্যবোধের নেতা, এবং সেই হেতু 1971 সালের স্বাধীনতার প্রতি তার ন্যূনতম কোনো শ্রদ্ধা ছিল না, ন্যূনতম কোনো সম্মান ছিল না, বরং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে মুক্তিযোদ্ধাদের প্রতি তার ছিল চরম রকম একটা মানে তুচ্ছ-তাচ্ছিল্য ভাবাপন্ন দৃষ্টিভঙ্গি, এবং উনি বস্তুত 1971 সালের স্বাধীনতাকে উনি বিশ্বাসই করতেন না, এই যে ওসমান হাদি। তো এবং যেহেতু ওসমান হাদি ছিল একজন ইসলামপন্থী রাজনীতিবিদ, মানে উঠতি রাজনীতিবিদ, সেহেতু তার মধ্যে তো গণতন্ত্রের কোনো বিষয় থাকার কথাও না, কারণ ইসলামী রাজনীতিতে মূল লক্ষ্য হচ্ছে শরিয়া বিধান, মানে ইসলামী বিধান। তো ইসলামী বিধান তো গণতন্ত্রের মানে গণতন্ত্রকে স্বীকার করে না, গণতন্ত্রকে মনে করে কি হারাম কাজ, তাই না? তো এখন সেই ওসমান হাদিকে উনি বললেন যে ওসমান হাদি নাকি গণতন্ত্রের লড়াই করছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছেন। তো এইটা আমার কাছে একটু ধোঁয়াশাপূর্ণ মনে হলো যে তবে আপাতত তার যে আত্মত্যাগ, এটাকে স্বীকার করা ছাড়া তো তারেক রহমানের কোনো গতি ছিল না। কারণ বাংলাদেশে এখনও বলতে গেলে ইসলামপন্থী যে তরুণ আছে তাদের কাছে তো এখনও এই যে ওসমান হাদি নয়নের মণি, তাই না? তো মনে হয় যে উনি সেই তরুণ প্রজন্মকে একটু খুশি করতে চাইলেন। উনি 3 নম্বর পয়েন্ট যেটা আমার কাছে লক্ষণযোগ্য মনে হলো সেটা হলো যে উনি বারবার বললেন যে বাংলাদেশে এখন শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। উনি বললেন যে আমরা এখন শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, বাংলাদেশে শান্তি চাই, ভালো কথা, এবং বাংলাদেশের মানুষও তো শান্তি চায়। এখন উনি কিভাবে এই শান্তিটা প্রতিষ্ঠা করবেন? উনি বললেন যে মার্টিন লুথার কিংয়ের একটা বক্তব্য ছিল যে আই হ্যাভ এ ড্রিম। তো ওইটাকেই অনুসরণ করে বা অনুকরণ করে তারেক রহমান বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কোনো নেই, স্বপ্ন নাই, বাট প্ল্যান আছে, পরিকল্পনা আছে। তো সেই পরিকল্পনায় অবশ্যই বাংলাদেশে শান্তি ফিরাবেন, এটাই তো। কিন্তু মুশকিলটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে বা জ্বলছে, বিশৃঙ্খল অবস্থা, এটার জন্যে দায়ী কারা? উনি কি তাদেরকে চিহ্নিত করতে পারছেন? আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বস্তুত একটা হযবরল পরিস্থিতি তৈরি করে যে বা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছে তারা বস্তুত তাদের শাসনকালকে একটু মানে দীর্ঘায়িত করতেছেন। ওই যে সামনে যে ইলেকশনের একটা মূলা ঝুলানো আছে, ওই কেন জানি মনে হয় এখনও যে হয়তো সেই ইলেকশনটা যে কোনোভাবে বানচাল করতে হবে। তো বানচাল করতে গেলে দেশের মধ্যে একটু অশান্তি, বিশৃঙ্খলা এগুলো তৈরি না করলে তো সেটা সম্ভব না। একটা উসিলা তৈরি করে তো ইলেকশনটা বানচাল করতে হবে, তাই না? এখন যারা নাকি বাংলাদেশে এই উশৃঙ্খলা, মপতন্ত্র, বিশৃঙ্খলা, আগুন জ্বালাও ইত্যাদি করে, এদেরকে তো সবাই চিনে, কিন্তু এরা কিন্তু গোপনে এগুলো করে না, একেবারে প্রকাশ্যে করে, তাই না? এবং রীতিমতো বুক উঁচিয়ে করে। তাদের অনেক ভিডিও মানুষ নেয়, সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ে, কিন্তু তারা কেয়ার করে না। এবং এদের এই ড্যাম কেয়ার বা ডেসপারেট ভাব থেকে তো বোঝা যায় যে এদের পিছনে রাষ্ট্রীয় মদদ না থাকলে এরা এই কাজটা করতেই পারতো না, অর্থাৎ দেশকে বিশৃঙ্খল করতেই পারতো না। তো এখন তারেক রহমান কিভাবে এই রাষ্ট্রের যদি কোনো থাকে, এদের পিছনে যদি কোনো মদত থাকে, সেটাকে কিভাবে নিউট্রালাইজ করবেন সেটা দেখার অপেক্ষাতে থাকলাম। কারণ রাষ্ট্রীয় মদত যখনই থাকবে না তখন কিন্তু এরা এই বিশৃঙ্খলা করতে পারবে না। এবং অলরেডি দেখলাম যে হালকা হিসাবে হলেও ওই যে যারা নাকি বিশৃঙ্খলা তৈরি করে তার মধ্যে একজন আছে অত্যন্ত উগ্রপন্থী, আতাউর রহমান বিক্রমপুরী। ওই হুজুরকে দেখলাম যে গ্রেপ্তার করছে, কিন্তু ওই একজনকে গ্রেপ্তার করলে হবে না, তো ওই একজনই তো দেখলাম, এই আতাউর রহমান বিক্রমপুরী দেখলাম যে গ্রেপ্তার হওয়ার আগে সে একটা ভিডিও করেছে। সেখানে দেখলাম যে ওই এনসিপির যত নেতা আছে না, সবাইকে কিন্তু সে দায়বদ্ধ করছে
এবং সে বলছে যে আমি তো ওদের কথা শুনে ওদের অনুসরণ করেই তো এই কাজগুলো করছি, তো আমাকে যদি খালি গ্রেপ্তার করা হয় বিশৃঙ্খলা তৈরির জন্যে, তাহলে তারা কেন গ্রেপ্তার হবে না? এবং সে রীতিমতো নাম দেখে বলল যে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস আলম, নাহিদ, এদের নামই উল্লেখ করলো সে। এখন দেখার পালা যে এই বর্তমান সরকার আর কাকে কাকে গ্রেপ্তার করে। যদিও আমরা দেখলাম যে গাজীপুর থেকে একটা মেয়েকে গ্রেপ্তার করছে যে নাকি এনসিপির নেতা, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। তবে তাকে গ্রেপ্তার করছে দেখলাম যে চাঁদাবাজির অপরাধে 50 কোটি টাকার মতো নাকি চাঁদা সে উত্তোলন করছে। তবে হ্যাঁ, বাংলাদেশে এটা একটা দুর্দান্ত একটা বিবর্তন। আগে আমরা চাঁদাবাজ বলতে শুধু পুরুষ চাঁদাবাজ দেখতাম, তো বাংলাদেশে গত 15-16 মাসে নারী চাঁদাবাজের আবির্ভাব ঘটছে। এটাও তো বৈষম্য নিরসন বা সাম্যতা প্রতিষ্ঠার একটা আন্দোলন, তাই না? এতদিন ধরে খালি পুরুষরা চাঁদাবাজি করতো আর নারীরা বসে বসে হাত কসলাতো, তো কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। নারীরাও এই হেতু সুযোগ বুঝে চাঁদাবাজ হয়ে গেছে। এটা তো বৈষম্য দূর হলো নাকি? তো এখন দেখা যাক যে তারেক রহমান বাংলাদেশে উনি শান্তি চান, বাট বাংলাদেশে যারা অশান্তি তৈরি করছে এবং এই অশান্তি তৈরির পিছনে যারা মদত দিচ্ছে তাদেরকে উনি কীভাবে নিউট্রালাইজ করেন আমরা দেখতে চাই। দেখা যাক উনি কি করেন। অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।